এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮০,০০০ আপনি 700 টাকা নিয়েছেন, এটা তোর সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? জেলায় জেলায় গরুর হাটে তুঘলকি, হাসিলের নামে চাঁদাবাজি আর পশু বাঁধতে চলছে খুঁটি বিক্রি। একদিনে তুলে নেওয়া হচ্ছে শত কোটি টাকা, পথে পথে পুলিশের উৎপাত। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। সবাই ঠেনে নিয়েছে টাকা। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে সরকার নিয়েছে সার্বিক প্রস্তুতি। কাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে, জানালেন মন্ত্রী। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আদালতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবেন বিশেষ পিপি আজিজুর রহমান দুলু। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া, প্রেসিডেন্টের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে জনতার বিক্ষোভ মিছিল। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। হাসিলের নামে পাঁচজেলায় কুরবানি পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেওয়া হলেও তা কেউ মানছে না। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। জেলাগুলো একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া রাস্তায় পশু ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশু ট্রাকের সাথে ঢাকায় ফিরেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় 350 টাকায়। সবাই ঠেনে নিয়েছে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮০,০০০ আপনি 700 টাকা নিয়েছেন, এটা তোর সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার 500, স্লিপ যেটা ওটাতে ঠিকই 500 হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির দুটো হার এত ভাতগুলোর টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি 1,000 টাকা দেবো, তো এই টাকাটা কোন দেবো? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের 22টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় 40,000-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে 35 কোটি টাকা। পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু। গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশুপ্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট। জেলায় আছে আরও 4টি। দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু।
হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। বাক্সে তো টাকা। কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। 1000 আরেকজন চাইতে 500 আর কত দেবো আপনারা ভাই বলেন? ভিটা লাগি আমরা নিজে আছি। কত দেবো? এখন টাকা নেওয়ার লোক নাই, মালিক সমিতি নিছে 500। এটা কোন জায়গায় নিছে? এই যে এন ভাই নিল, এখানেই নিছে। কই লোক কই? লোক জিজ্ঞাসা আপনাদের সরসা হন। তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। মামলার কোনো কাগজ নেই, মামলা দেন। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেন। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার। নেমর নাম্বার নাই তো, পড়ে গেছিল আগে তো। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয়। না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পারে। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তাহলে তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে অনেক মোড় বসে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন পুলিশ টুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। কুরবানির হাটের খোঁজ খবর জানবো। সিরাজগঞ্জে যাচ্ছি, সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন। রুবেল, হাটে গবাদি পশু সরবরাহ কেমন কিংবা বেচা বিক্রি কেমন সেটি তো জানবোই, তবে তার আগে সহকর্মী আখলাক মুস্তাফার যে প্রতিবেদন সেটি তো আপনি নিশ্চয়ই দেখেছেন। এই সিরাজগঞ্জের এই হাটিকুমরুল যে হাট, সেখান থেকে বের হয়ে পুলিশের কাছ থেকে পুলিশ যে টাকা নিল সেই দৃশ্য আমরা দেখলাম। আবার হাসিল, খুঁটির জন্য আলাদা করে টাকা নেওয়ার অভিযোগ তাও আছে। প্রতিবেদন প্রচারের পরে হাটগুলোর দৃশ্যপটে কোনো ধরনের পরিবর্তন আপনি দেখছেন কি? বৃষ্টি কোনো পরিবর্তন হয়নি, যেগুলো সেই কদুতেই পরিণত হয়ে রয়েছে। অর্থাৎ এই হাটেও কিন্তু একই পরিস্থিতি। এই খুঁটিটি কিনতেও কিন্তু এই পাইকারকে প্রতি 300 টাকা করে দিতে হয়েছে, যেটি কিনে নিয়েছে হাট কর্তৃপক্ষ। অপরদিকে কিন্তু 800 টাকা করে নেওয়া হচ্ছে এখানকার যে হাসিল, সেটি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক এখানে 500 থেকে 600 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও সেটি কোনোভাবে মানছে না কোনো হাট মালিকরা। অর্থাৎ তারা কিন্তু তাদের ইচ্ছে মতোই যেভাবে পুড়িয়ে যে ছিল সেভাবে কিন্তু তারা সেই খাজনাটি আদায় করছে, যে কারণে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তাদের ঘাড়ে
গিয়ে পড়ছে এই টাকার অঙ্কটি। যে অর্থাৎ আপনি দেখতে পারবেন আমি রয়েছি বোয়ালিয়া হাট, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা, অনেক বড় একটি হাট এটি। এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে। এখানে কিন্তু আসলে দূর দূরান্ত থেকে পাইকাররাও এসেছে। দেখতে পারবেন যে সব ধরনের গরু কিন্তু এখানে রয়েছে, বড়, মাঝারি, ছোট এবং ক্রেতাও কিন্তু রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত পাইকাররা রয়েছেন তারা কিন্তু সব বড় বড় গরুগুলো সেগুলো তারা নিয়ে যাচ্ছে, এবং বাকিগুলো যেগুলো রয়েছে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো সেগুলো কিন্তু আসলে এখানকার স্থানীয় যারা পাইকাররা রয়েছেন এবং যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কেনার চেষ্টা করছেন এবং কিনছেন। দর কষাকষি হচ্ছে, দর কষাকষির মধ্যে দিয়ে তারা কিন্তু কেনার চেষ্টা করছেন। অর্থাৎ সব কিছু মিলে সিরাজগঞ্জের এই যে বোয়ালিয়া হাটটি রয়েছে সে হাটে কিন্তু পর্যাপ্ত আজকে বেচা কিনি হবে এবং এখানে কিন্তু প্রচুর গরু এখানে আজকে পাইকারেরা এবং ক্রেতারা এসেছে উঠছে। তবে রাস্তার যে পরিস্থিতি বললেন সে মহাসড়কের পরিস্থিতি কতটা উন্নত হয়েছে সেটা হয়তো কিছুক্ষণ পর আপনারা জানাতে পারবো। আমরা মহাসড়কেও সেখানে যাবো, সেখানকার খবর আমরা দর্শকদের জানার চেষ্টা করবো। বৃষ্টি তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব সার্বিক চিত্র। ধন্যবাদ রুবেল। নগরবাসীর ঈদযাত্রা সহজ এবং স্বস্তিদায়ক করতে কাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর রেলমন্ত্রী শেখ রবিউল আলম একথা জানিয়েছেন। এক ব্রিফিংয়ে তিনি বলেছেন সকাল থেকে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। আজকের মধ্যে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল, তবে অন্যবারের মতো হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা দেখা যায়নি। সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকে এবং সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত 8টি ট্রেন ছেড়ে গেছে যা নির্ধারিত সময়ে ছেড়েছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদে বাড়ি যাচ্ছি খুবই আনন্দ সহকারে, আর ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে। প্রায় 1.5 বছর পর মানে 2টা কুরবানি ঈদ পর এবার তৃতীয়বারে বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, আল্লাহ ভাগ্যে রাখলে। দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা যে টিকিটটা দিয়েছি ছেড়েছি যাত্রীদের জন্য সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি যাত্রা করা যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি, সহকর্মী রেদওয়ান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, মোটামুটি সবগুলো ট্রেনই স্টেশন থেকে যেটি জানলাম যে শিডিউল মতোই ছেড়েছে, 3টি ট্রেন ছাড়া। এছাড়া আপনি রেলযাত্রা নির্বিঘ্ন করতে কি কি উদ্যোগ দেখলেন সরকারের পক্ষ থেকে, একটু সার্বিক চিত্র জানাবেন। বৃষ্টি সকাল থেকে 9:30 পর্যন্ত মূলত যেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলি সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সকাল 8:30 বাজে নির্ধারিত সময়ে যেই একটি ট্রেন অর্থাৎ বুড়িমারি এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত স্টেশন ছেড়ে যেতে পারেনি। অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা বিলম্ব হচ্ছে একটি মাত্র ট্রেন, এবং সেটি বিলম্ব হওয়ার কারণ হিসেবে মন্ত্রী যেটি বলছেন যে ট্রেন লাইনের উপরে খড়কুটা শুকা দেওয়ার কারণে কিন্তু একটি চাকা লাইনচ্যুত হয়েছে এবং যার ফলে সেটি কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। এবং সেটি বাদে কিন্তু অন্যান্য বাদবাকি সবগুলো ট্রেন একেবারে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, যার কারণে আমরা সকাল থেকেই কিন্তু স্টেশনে থেকে আসলে যাত্রীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি কিন্তু যাত্রীরা আমাদের কাছে জানাননি। পাশাপাশি স্টেশনের সার্বিক নিরাপত্তায় সকাল থেকে দেখেছি যে র্যাব পুলিশের পাশাপাশি কিন্তু কাজ করছিল ডগ স্কোয়াডও। যাত্রীদেররা যেন কোনো নিষিদ্ধ কোনো পণ্য যেন তারা পরিবহন করতে না পারেন, তাছাড়া যাত্রী পরিষেবা নিশ্চিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই স্টেশনগুলোতে তৎপর রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত আজকে সারাদিনে সকাল থেকে 8টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে একটি ট্রেন হচ্ছে প্রায় 1 ঘন্টা দেরি এবং অন্যটি আধা ঘন্টা, এবং অন্যটি যেটির কথা বলছিলাম বুড়িমারি এক্সপ্রেস সেটি 3 ঘন্টা। এই 3টি ট্রেন ছাড়া কিন্তু বাকি সবগুলো ট্রেন এখন পর্যন্ত সময় মতো ছেড়ে গেছে এবং বাকিগুলো যেন নির্ধারিত সময় ছেড়ে যেতে পারে সেজন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। বৃষ্টি শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রেদওয়ান। দেশজুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। গত 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 19 জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 46 জন। বর্তমানে ভর্তি আছে 72 জন। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে 52 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 73 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬২,০০০-এরও বেশি। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে আজ। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিজেরা রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের হয়ে তিনি মামলাটি লড়বেন। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঈদের আগে চার্জশিট দাখিল করা সম্ভব হলে ছুটির পরপর বিচারিক কার্যক্রম শুরু করা যাবে। তিনি জানান, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল রানা। অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। নিম্ন আদালতে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, রামিসা ধর্ষণ হত্যা মামলার যেই চার্জশিট সেটি আজ দাখিল করা হতে পারে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। অবশ্যই আমাদের সাথে পল্লবী থানা পুলিশের কথা হয়েছে এবং তারা যদি বলছেন যে গতকাল বিকেলের দিকে বা দুপুরের পরে যখন তারা ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্টে হাতে পেয়েছেন তারপর থেকে চার্জশিট তৈরির যে কাজ সেটি করেছেন এবং কাজটি সম্পূর্ণ করে আজকের মধ্যেই তারা চার্জশিট হস্তান্তর করবেন আদালতে এবং চার্জশিট দেওয়ার পর মূলত পরবর্তী যে কার্যক্রম সেটি হবে। আমি একটু বলতে চাই আসলে যেই ধারাবাহিকতাটি আছে সেটি হচ্ছে পল্লবী থানা থেকে আজকে দুপুরের মধ্যে আশা করা যায় চার্জশিটটি জমা দেবে এবং চার্জশিটটি জমা দেওয়া হবে নারী এবং শিশুর ট্রাইব্যুনাল যেটি রয়েছে ঢাকার, সেখানে জমা দেবেন জিআরএ। সেইখান থেকে সেই চার্জশিটটি পাঠিয়ে দেওয়া হবে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখান থেকে যদি বাদীর কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে বাদীর অনাপত্তির প্রেক্ষিতে সেই চার্জশিটটি বা সেই অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে বলে ধরা হবে এবং সেটি গ্রহণ করার পর সেটি পাঠিয়ে দেওয়া হবে আবার নারী ও শিশু বিচার ট্রাইব্যুনালে এবং সেখানে মূলত এই চার্জশিটের উপর শুনানি হবে, অর্থাৎ চার্জ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। সেটি ধারণা করা হচ্ছে হয়তো ঈদের পরে কোনো একটি দিন চার্জ গঠনের যে শুনানি সেটি অনুষ্ঠিত হবে। চার্জ গঠনের শুনানির পর থেকে মূলত চার্জ যেদিন থেকে গঠন করা হবে তার সেদিন থেকেই মামলার বিচার কাজ যেটি আনুষ্ঠানিক বিচার কাজ সেটি শুরু হবে। তো যেহেতু এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের অর্থাৎ সরকারের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা যেহেতু জোর দিয়ে বলছেন যে এই মামলাটি খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করা হবে। প্রধানমন্ত্রী বলেছেনই যে 1 মাসের মধ্যে যেই আসামি বা প্রধান অভিযুক্ত তার শাস্তি নিশ্চিত করা হবে বা তার যে বিচার কাজ সেটি সম্পূর্ণ করা হবে। সুতরাং ধারণা করা হচ্ছে হয়তো আজকের মধ্যে যদি চার্জশিটটি হাতে পেয়ে যায় আদালত, তারপরেই চার্জশিট গ্রহণ করার পর চার্জ গঠনের যে শুনানি সেটি হয়তো একটি খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ দেওয়া হবে, সেটি প্রত্যাশা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য রিয়াজ। পারিবারিক শিক্ষার ঘাটতি, সামাজিক অবক্ষয় আর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারীর সাথে অপরাধ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষতান্ত্রিক ভোগবাদী দৃষ্টিভঙ্গি ধারণ করছে সমাজের একাংশ। সুযোগ পেলেই সুপ্ত মনোভাবের এসব মানুষ নিকৃষ্ট অপরাধে জড়ান। মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠছে পুরো দেশ। বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার চাইছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারের আহ্বান জানানো এমন এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। যেন ভুক্তভোগী শিশু নয়, কোনো এক নারীকে দেখছেন তিনি। প্রোফাইলে ঢুকে দেখা গেল তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। শুধু তাই না, মাঝে মাঝে নিজেকে ভালো কাজের সারথি হিসেবে নিজেকে জায়েজ করার চেষ্টাও করেন। বাংলাদেশে প্রায় 4 কোটির উপর এখানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পন্ন মানুষজন এখানে আছে। প্রেটি ফেসেস এদের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটা শুধুমাত্র আকৃষ্ট হওয়া যতটুকু না বিষয়, তার চেয়ে বেশি দেখে যে তাদের সাথে এই ভিক্টিমাইজেশনগুলো করার পরে তারা সহজে নিজেদেরকে সেফ এক্সিট একটা তারা নিয়ে আসতে পারে, তাদেরকে খুব বেশি জাস্টিস ফেস করতে হয় না। ঘটনা 2, ফেসবুকে এক নারীর ছবিতে প্রকাশযোগ্য নয় এমন মন্তব্য করেছেন মাহবুব হাসান, যেখানে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন আরও কয়েকজন। একটা মেয়ে যখন রেপ হয় তখন আরেকজন নারীও বলে যে তার পোশাক আশাক উত্তেজক ছিল, ওড়না পরেনি, টি শার্ট কেন পরেছে। তারাই করে যারা আসলে বিকৃত, পারভার্টেড এক কথায় আমরা বলতে পারি, এবং তারা সাইকোলজিক্যালি সুস্থ না।
ঘটনা ৩। এক অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্য করেছেন জামালপুরের নাজমুল ইসলাম। এটিও প্রকাশের অযোগ্য। তার ফেসবুক ঘুরে দেখা যায় লিখে রেখেছেন ইসলামের নানান অনুশাসন। মনে হতেই পারে তিনি খুব ধার্মিক ব্যক্তি। সমাজে এমন দ্বিচারী মানুষের সংখ্যা অনেক, যা নারীর প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলছেন অভিজ্ঞরা। পিতৃতান্ত্রিক যে মানসিকতা ছোটবেলা থেকেই পুরুষ বা ছেলে শিশুদের মধ্যে গেঁথে যায় এবং তারা মনে করে যে নারী হচ্ছে আমার অধস্তন। এবং দেখবেন যে অনেকে মনে করে যে নারীরা হচ্ছে তাদের খেলার উপাদান। যদি কয়েকটি ঘটনা পরপর যেগুলো হচ্ছে এগুলো যদি বিচার হয় এবং জনগণ যদি জানে, তাহলে হবে কি একটা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মানুষের মধ্যে তৈরি হবে। অবাক হবেন যে কেউ যখন রেপ অফেন্ডার হয় তাকে তার ফ্যামিলি সেভ করার জন্য আসে, তাকে বিভিন্নভাবে নিউট্রালাইজ করার ট্রাই করে, সে যে নির্দোষ এটা প্রুভ করার ট্রাই করে। অত দরকার ছিল কেউ যখন এই সমস্ত অপরাধে জড়িত হবে স্বয়ং ফ্যামিলি হেল্প করবে তার বিচারের জন্য। মনের ভেতরে থাকা সুপ্ত এই মনোভাব ধারণ করা মানুষেরাই সুযোগ পেলে অপরাধে জড়ান বলছেন বিশেষজ্ঞরা, যা নিয়ন্ত্রণে দরকার দৃষ্টান্তমূলক শাস্তি, সেই সাথে পরিবারের সঠিক অনুশাসন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে পবিত্র হজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তওয়াফ আর নফল ইবাদতে। আজ এশার নামাজ পড়ে তাবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগে এহরামের কাপড় পরিধান করবেন মুসলিমরা। ৮ জিলহজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার ৯ জিলহজ রওনা হবেন আরাফা ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। সেখানে একযোগে জোহর আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন ১০ জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন সবাই। আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মানুষ এবার হজ পালন করবেন। ইরানের সাথে শান্তি আলোচনায় সফলতার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী। সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ ফোন আলাপের মাধ্যমেই সমঝোতার চেষ্টার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান শাহবাজ। শান্তি আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব ও অক্লান্ত পরিশ্রমের জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। খুব শিগগিরই পরবর্তী ধাপের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতা করবে বলেও আশাবাদ জানান। সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল সার্বিয়া। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে পথে নেমেছে লাখো মানুষ। শনিবার রাজধানী বেলগ্রেডে ছাত্রদের ডাকে শান্তিপূর্ণ সমাবেশে আন্দোলনকারীরা অংশ নেয়। দিন গড়ানোর সাথে সাথে জনতার ঢল নামে সড়কে। সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় রাজপথ। সন্ধ্যায় মিছিল নিয়ে সরকারি ভবনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ এবং বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে নিরাপত্তা বাহিনী। জবাবে ইটপাটকেল ছোঁড়ে বিক্ষুব্ধ জনতা। মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে রূপ নেয়। রাত যত গভীর হয় সহিংসতা তত বাড়ে। জনতার ঢল রুখতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। রাজধানী ছাড়াও অন্যান্য শহরেও এই সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়েছে। এ ছিল যমুনা নিউজের আয়োজনে।